গল্পের নাম একা। গল্পটি লিখেছেন শাশ্বতী রায়। একটু একটু করে এগোচ্ছিল অর্পণ। সুদীপার হাতের চুড়িগুলো খুলে রাত পোশাকের ফিতে খুলতে শুরু করলো এবার। গা মোচড়াচ্ছিল সুদীপা। নাইট ল্যাম্পের নীলচে আলোয় সুদীপার মুখটা দেখার চেষ্টা করলো অর্পণ। আবার ন্যাকামো শুরু হয়েছে সুদীপার। আজও কি ইচ্ছা নেই নাকি? আগে তো অর্পণ বিছানায় এলেই ঝাঁপিয়ে কাছে আসতো। দাঁতে দাঁত ঘষল অর্পণ। সুদীপার এই অনিচ্ছাটাই তার টেস্টোস্টেরনের ক্ষরণ বহুগুণ বাড়িয়ে দেয়। অভ্যস্ত হাতে খুলে ফেলল সুদীপার ব্রা আর প্যান্টটি। দাঁত বসিয়েছে স্তনবৃন্তে। ক্ষুধার্ত পশুর মতো পরিচিত নরম শরীরটা আঁচড়ে কামড়ে ফালা করে দিচ্ছে। নীরবে যৌন প্রহার সহ্য করছিল সুদীপা। ক্ষুধা নিবৃত হতে সরে গেছে অর্পণ। একটু বুঝি বিরক্তও আজ। বারমুডা পড়তে পড়তে হিসিস করে উঠল। আজ আবার কি হয়েছে? মাথা যন্ত্রণা নাকি মুড সুইং? কোনটা? উত্তর না দিয়ে বাথরুমে ঢুকে গেল সুদীপা। বেসিনের জলে হাত ধুয়ে দেখল জল এখনও উষ্ণ আছে। শাওয়ার খুলে নিচে দাঁড়িয়েছে। জলের ধারায় ধুয়ে যাচ্ছে অর্পণের স্পর্শ। নরম তোয়ালেতে গা মোছার সময় সামান্য জ্বালা জ্বালা করে উঠল অর্পণের দাঁতে সৃষ্ট ক্ষতস্থানে। একটা সময় এই জ্বালাটুকুই তাকে কত যে তৃপ্তি দিয়েছে। অর্পণের অনুপস্থিতিতেও সারা শরীরে তার অস্তিত্ব উপলব্ধি করতে পারত সুদীপা। দেওয়াল জোড়া আয়নায় নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। অবাক হয়ে নিজেকে দেখছিল সে। কই, কিছু তো বদলায়নি। তবে কেন অর্পণ বদলে যাচ্ছে? কেন আর ভালোবাসে না তাকে? ধোঁয়া ধোঁয়া স্নানঘরে নিজেকে জিজ্ঞাসা করছিল সুদীপা। আচ্ছা, শরীরটাই কি সব? অর্পণ কেন সুদীপার মনের খোঁজ না করে শরীর হাতড়ায়? স্নান সেরে এসে সুদীপার বিছানায় গেল না। জানালায় এসে দাঁড়িয়েছে। বাইরে কুয়াশা মাখা একটা রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। এত রাতে স্নান করাই বেশ শীত করছিল সুদীপার। আলনা থেকে একটা মোটা উলের চাদর নিয়ে গায়ে জড়ালো। বিছানার দিকে চোখ পড়তে দেখল অর্পণের গায়ে কম্বলটা পায়ের কাছে এসে জড়ো হয়ে রয়েছে। শীতে কুঁকড়ে মুকড়ে শুয়ে আছে, তবু কম্বলটা টেনে নেবে না। অর্পণকে কম্বলে ঢেকে আবার জানালায় এসে দাঁড়ালো সুদীপা। পর্দার ফাঁক দিয়ে এক ফালে আকাশ দেখছে। ওইটুকু আকাশই এখন তার নিঃশ্বাস নেবার জায়গা। এক নরক থেকে বেরিয়ে আর এক নরকে এসে হাঁপিয়ে উঠেছে তার জীবন। মা তো মারা গেছে সেই কোন ছোটবেলায়। যে বয়সে মেয়েরা পুতুলের বিয়ে দেয় সেই বয়স থেকে ভাতে ভাত ফুটিয়ে খেয়ে স্কুলে গেছে সুদীপা। যেদিন বড় হবার প্রথম সিঁড়িতে পা রাখল সেদিনও তো একাই সব করেছিল। ভাগ্যিস তার এক বিশ্বপাকা বান্ধবী চৈতি আগেই তাকে এসব নিয়ে জ্ঞান দিয়ে রেখেছিল। তাই আর বাবা দাদার সামনে তাকে লজ্জায় পড়তে হয়নি। বাবার সাহচর্য তো সে কোনোদিনই পায়নি। নিজের চাকরি নিয়েই ব্যস্ত থাকতো বাবা। উপরি আয়ের জন্য দিনের পর দিন নাইট ডিউটি করত। অন্তত তারা দুই ভাই বোন মনে প্রাণে সেটাই বিশ্বাস করত। তারপর একদিন নাইট ডিউটি করেও বাবা ফিরল না। অফিসে খোঁজ নিয়ে জানা গেল বাবা কোনোদিনই নাইট ডিউটি করেনি। বাবার খোঁজ করে করে যখন তারা প্রায় হাল ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় বাবার খোঁজ পাওয়া গেল। সুদীপার তখন সামনে 11-এর পরীক্ষা। সপ্তক সবে এসএসসি দিয়ে স্কুলে চাকরি পেয়েছে। সুদীপার বেশ মনে আছে। দাদা একদিন স্কুল থেকে ফিরল মুখ কালো করে। হাজারবার খোঁচাখুঁচি করে সে জানতে পেরেছিল দাদার সাথে বাবার এক বন্ধুর দেখা হয়েছিল। তার মুখেই দাদা শুনেছে বাবা আবার নতুন করে ঘর বেঁধেছে। সুদীপার মনে হয়েছিল এর থেকে হয়তো কোনো দিন বাবার খোঁজ না পেলেই ভালো হতো। চাকরি পাওয়ার বছর দুয়েকের মধ্যে দাদা বিয়ে করেছিল কলেজ জীবনের বান্ধবী আরতিকে। খুব খুশি হয়েছিল সুদীপা। ভেবেছিল বৌদির মধ্যে মাকে না হোক অন্তত একজন বন্ধু পাবে। সেই ইচ্ছাও পূর্ণ হয়নি তার। সুদীপার পার্ট 1 পরীক্ষার পর থেকে সুদীপার বিয়ের জন্য বৌদি দাদাকে চাপ দিতে থাকে। বছরখানেকের চেষ্টায় অর্পণের বাড়ির সাথে যোগাযোগও হয়ে যায় তাদের। বিয়ের পাট চুকে যেতে বৌদির সাথে সাথে দাদাও কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। বিভিন্ন আচার ব্যবহারে সুদীপা বুঝে নিয়েছে ওই বাড়ির দরজায় এখন তার জন্য অদৃশ্য তালা ঝুলছে। এই বাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছেও সুদীপা প্রত্যাশিত ব্যবহারই পেয়েছে। তবে অর্পণের ভালোবাসায় সে অভাবও দূর হয়ে গেছিল।
তারপর একদিন হঠাৎ করেই যেন সব কিছু ফুরিয়ে গেল। তার প্রতি অর্পণের চুম্বকীয় আকর্ষণ, ভালোবাসা সব। প্রথম 6টা মাসের স্মৃতি আজও ভুলতে পারে না সুদীপা। নিজেকে এত গুরুত্বপূর্ণ, এত দামি কখনো মনে হয়নি তার। কখনো মনে হয়নি যে সে শুধুই অর্পণের আদিম খেলার উপকরণ ছিল। এখন অর্পণের ভাষায় সুদীপা ফ্রিজড। MBA করা হিসেবি ছেলে অর্পণ। তার শরীর বা মন যা চায় সে সুদীপার থেকে পায় না, তাই তাকে বাইরে আনন্দ খুঁজে নিতেই হয়। ছোট্ট একটা শ্বাস ফেলল সুদীপা। আজও তার কাছে কেন আসে অর্পণ? শুধুই কি অভ্যাসের বশে, নাকি জোর করে স্বামিত্বের অধিকার ফলাতে? বিয়েতে পাওয়া সেগুন কাঠের নকশাদার বিছানার এপাশ ওপাশ করছিল সুতপা। কি যে এক রোগে ধরেছে, ঘুমের ওষুধেও আজকাল ঘুম আসে না। হতচ্ছাড়া ডাক্তার গত মাসে ওষুধ বদলেছিল, নিশ্চয়ই কম পাওয়ারের ওষুধ দিয়েছে। আর তার জন্যই সুতপার এই বিনিদ্র রজনী। শুধু কি তাই, সুতপা নিজেও তো জানে এই জ্বালা কিসের। পাশ ফিরে মোবাইলে সময়টা দেখল সুতপা। রাত 1:30। পাশের ঘরের উহু আহু শব্দ থেমে গেছে বহুক্ষণ। বিশ্ব চরাচর নিস্তব্ধ এখন। শুধু তারই চোখে ঘুম নেই। অন্ধকারের মধ্যেই দাঁত কিরমির করে উঠল সুতপা। বেহায়া, এক্কেবারে বেহায়া মেয়ে ছেলে। সারাক্ষণ গাদাখানি পোশাক পরে অপুর গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে। ওই তো শরীর। বিয়ে হয়েছে 2 বছর হতে চলল, এখনও গায়ে গতি লাগলো না। কি না ডায়েটিং চলছে। ম্যাগো, হাড় গিলে চেহারা করার জন্য দিন রাত কি চেষ্টা তার। যত সব। কি দেখে যে অপুটা মজেছিল কে জানে। সুতপা নিজে মেয়ে দেখে আসার পর অপু তার এক কলিগের সাথে সুদীপাকে দেখতে গিয়েছিল। সেদিন বাড়ি ফেরার পর ছেলের মুখ দেখেই তার মনের কথা বুঝে ফেলেছিল সুতপা। ছেলের খুশিতে খুশি হয়েই 4 হাত এক করতে বেশি সময় নেয়নি সে। কিন্তু বিয়ের পর সেই খুশি আর রইল কই। সুদীপাকে নিয়ে অপুর মাত্রা ছাড়া আদিক্ষেতা সুতপাকে যেন শত শত যোজন দূরে ঠেলে দিল ছেলের কাছ থেকে। হাতে তালুর মতো করে চেনা ছেলেকে এখন আর চিনতে পারে না সুতপা। এই তো সেদিনও মায়ের আঁচল চেপে না ধরে ঘুমোতে পারতিস না, মা কাঁটা বেছে না দিলে মাছ মুখে তুলতিস না। কবে থেকে এত বদলে গেলি অপু? বুকটা হুহু করে উঠল সুতপার। ভালো হবে না, ও মেয়ের কখনো ভালো হবে না। আঁচলে চোখ মুছল সুতপা। না, আজ আর ঘুম আসবে না। গায়ের চাদরটা এক ঝটকায় সরিয়ে উঠে বসল সুতপা। মেঝেতে মিনু ঘুমোচ্ছে অকাতরে। সুতপার জন্য রাখা রাত দিনের লোক মিনু। সুতপার ভালো মন্দের উপর কড়া দৃষ্টি তার। হায় রে, যার এ খেয়াল রাখার কথা সে তো সময়ের আগেই সুতপাকে ছেড়ে পালিয়েছে। যার উপর এখন সে দায়িত্ব, সে মায়ের জন্য সর্বক্ষণের কাজের লোক রেখে সব দায়িত্ব থেকে হাত ঝেড়ে ফেলেছে। সন্তানের জায়গা কি কখনো মাইনে করা কাজের লোক নিতে পারে? অপু হওয়ার আগের দিনগুলো চাইলেও কি সুতপা ভুলতে পারে? প্রথম 4টে মাস আমিষ খাওয়া তো দূরে থাক, গন্ধটুকু অবধি সহ্য হতো না। এদিক থেকে ওদিক হলেই বমি, মাথা ধরা। 4 মাস পর যাও বা আহারে রুচি ফিরল, শুরু হলো অন্য উপসর্গ। মাঝে মধ্যেই অল্প অল্প রক্তপাত। ধীমান সুতপা তো মোটামুটি ধরেই নিয়েছিল এই সন্তানের মুখ হয়তো তারা দেখতেই পাবে না। কিন্তু গাইনোকোলজিস্টের ঈশ্বরের মতো হাত আর সুতপার সাবধানী স্বভাব অপুকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেসব দিন কি সুতপা ভুলতে পারে? অপু যাতে ভালোভাবে মানুষ হয়, অপুর যত্নে যেন কণামাত্র ত্রুটি না হয়, তার জন্য সুতপা দ্বিতীয়বার মা হবার কথা ভাবেইনি। দিনের পর দিন অপুর মুখ চেয়ে কত শত ত্যাগ স্বীকার করেছে সুতপা, সে গুণে শেষ করা যাবে না। সেই সব কিছু ওই মেয়ে কেড়ে নিল শুধু শরীরই ছলাকলা দিয়ে। শরীরটাই যদি সব হবে, তাহলে তো তারও বলতে নেই, রূপ যৌবন কম কিছু ছিল না। তবু তো ধীমান কোনোদিন তাকে ধর্তব্যের মধ্যেই আনেনি। যদিও আর কেউ না জানলেও সুতপা জানত এই অবহেলার কারণ। কষ্ট হতো, খুব কষ্ট হতো সুতপার। শ্বশুরবাড়িতে একটা প্রাণী ছিল না তার পাশে দাঁড়াবার মতো। অপু হবার পর সুতপার প্রথম যেটা মনে হয়েছিল তা হলো ছেলের বউ এলে তাকে সে মাথায় করে রাখবে। তবে আজ কেন এই যন্ত্রণা? কেন সহ্য হয় না ও ঘরের গুনগুন?
কেন আড়ি পেতে শুনতে ইচ্ছে করে তাকে নিয়ে কোনো পরিহাস হচ্ছে কিনা, কেন এই ছটফটানি দিবারাত্র জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে সুতপাকে। শেষটায় সুতপাও কি টিভিতে দেখানো খল শাশুড়িতে পরিণত হবে? ঘুম না হলেই বারবার বাথরুম পায় সুতপার। বাথরুম যাবার ভয়ে সন্ধ্যের পর থেকে জল খুব মেপে খায় সুতপা। তবু নিষ্কৃতি নেই। বাথরুম যাবার জন্য বিছানা থেকে নামলো সে। ইচ্ছে করেই আলোটা জ্বালল না। মিনুর ঘুম ভাঙলেই শুকনো পিরিতি দেখাবে, হাজারটা প্রশ্নে বিব্রত করবে তাকে। এদিকে সকাল থেকে ফ্যাশন করা বৌদির পায়ে পায়ে ঘুরবে। ছেলের বউয়ের কথাটা মাথায় আসতেই আরও একবার বুকের জ্বালাটা ফিরে এলো। অন্ধকারটা এখন চোখে শুয়ে গেছে সুতপার। সন্তর্পণে মিনুকে ডিঙিয়ে বাথরুম থেকে ঘুরে এলো। নিজের তৈরি নিয়ম ভেঙে ঢকঢক করে বেশ খানিকটা জল খেয়ে ফেলল। বুক জ্বালাটা কি একটু কমলো? না বোধ হয়। অন্ধকার ঘরে ছায়া মানবীর মতো বসে মনে মনে ছক কষছিল সুতপা। কাল কি এমন করা যায় যাতে সুদীপা অপুর কাছে একটু ছোট হয়ে যায়? অনেকক্ষণ ধরেই চেঁচামেচিটা কানে আসছিল সুতপার। অপু খুব জোরে জোরে কি যেন বলছে। রান্নাঘরে ছ্যাঁকছোক শব্দ পেরিয়ে কথাগুলো শুনতে পাচ্ছিল না সুতপা। তবু মনে মনে একটু যেন খুশিই হলো। সকাল সকাল লেগেছে নারদ নারদ। একটু পরেই সুদীপা রান্নাঘরে এসে ঢুকলো। আর চোখে ছেলের বউকে একবার দেখে নিল সুতপা। কান্নাকাটি করছিল নাকি? চোখটা যেন লাল লাল লাগছে। মা, সবজিগুলো কি আমি কেটে দেব? না না, মিনু তো সবই করে রেখেছে, আমি শুধু এই মাছটাই করলাম। ছেলেটা বাইরে যাবে, একটু মাছ ভাত খেয়ে যাক। ও, একটু যেন হতাশ হলো সুদীপা। অন্তত সুতপার তো তাই মনে হলো। অপু তৈরি হয়ে গেছে? ওর প্লেন যেন কটায়? ওর ফ্লাইট তো বিকেলের। অফিস থেকে এয়ারপোর্টে চলে যাবে। ভ্রুকুঁচকে সুদীপার দিকে একবার দেখলো সুতপা। বাবা, এর কাছেই এখন সব খবর থাকে। অন্ধকারে শুধু মাকেই রাখা হয়। আর এই ছেলের জন্যই সকাল থেকে উঠে রান্নার জোগাড় করতে লেগেছে সে। মনের বিরক্তিটা মুখে প্রকাশ করল না সুতপা। হালকাভাবেই বলল, কি জানি বাবা, ট্যুরেই যখন যাবে তখন আজ আবার অফিস কিসের? অফিসে আজ জরুরি মিটিং আছে বলছিল। তাছাড়া অফিস থেকে বাড়িতে এসে আবার এয়ারপোর্টে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর কি। উইকেন্ডে কিসের ট্যুর বাবা? সারা সপ্তাহ তো খাটিয়ে মারছে। তারপর শনি রবিবারটাও কি একটু ছুটি পাবে না ছেলেটা? এভাবে খাটালে শরীর থাকবে? একা একাই গজগজ করতে থাকে সুতপা। সুদীপা জানে এই সময় শাশুড়িকে থামানো যাবে না। একবার যদি ওনার বকবক শুরু হয় তো থামানো খুব মুশকিল। চুপ করে রান্নাঘরের সামনে থেকে সরে এলো সুদীপা। অর্পণ যে কোথায় যাচ্ছে সুদীপার থেকে ভালো আর কে জানে। উইকেন্ডের এই ট্যুরটা তো নিছকই অফিসের কাজে নয়, এ তো প্রমোদ ভ্রমণ, সঙ্গিনীকে সাথে করে। প্রায়ই তো হচ্ছে আজকাল। অর্পণ বেরিয়ে যাবার পরেও বকবক থামছিল না সুতপার। অর্পণের বড় মাসিকে ফোন করে অফিসের গুষ্টি উদ্ধার করছে এখন। অসহ্য লাগছিল সুদীপার। মনে হচ্ছিল গিয়ে বলে দেয়, অফিসের দোষ দিচ্ছেন কেন? আপনার ছেলে কোনো অফিস ট্যুরে যায়নি। পরক্ষণেই মনে হলো ছেলের মুখ চেয়ে তো বেঁচে আছেন উনি। সত্যিটা জানলে হয়তো খুব আঘাত পাবেন। আচ্ছা, সত্যিটা জানলে কি উনি সুদীপার দুঃখে সমব্যথী হবেন, নাকি সুদীপা তার ছেলের যোগ্য নয় এই ভেবে ছেলেকেই সমর্থন করবেন? আর কিছু ভাবতে ইচ্ছে করছিল না সুদীপার। সন্ধ্যাবেলা নিজের ঘরেই ছিল সুদীপা। শুয়ে শুয়ে গত সপ্তাহের কাগজ ঘেঁটে চাকরির বিজ্ঞাপন দেখছিল। তার যা শিক্ষাগত যোগ্যতা তাতে আজকের দিনে চাকরি পাওয়া খুব মুশকিল। তবু দেখছিল সুদীপা, যদি কিছু হয় অন্তত কিছুটা সময় তো এই দমচাপা পরিবেশ থেকে মুক্তি পাবে। ঘরে শুয়ে শুয়েই শুনতে পেল শাশুড়ির মোবাইলের ঝংকার। তার সাথে সাথেই ওনার উচ্ছ্বসিত গলা। ছেলে কলকাতায় বসেই মাকে নিজের সুস্থ শরীরে মুম্বাই পৌঁছানোর খবর দিচ্ছে। মাও উদ্বাহু নৃত্য করছে। খুব হাসি পাচ্ছিল সুদীপার। বালিশে মুখ গুঁজে হাসতে হাসতে কখন যেন কেঁদে ফেলল। অপু মুম্বাই পৌঁছানোর খবরটা পেয়ে নিশ্চিন্ত মনে রান্নাঘরে এলো সুতপা। মিনু রাতে রুটি করছে। মিনুকে 1 কাপ চায়ের অর্ডার দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো সুতপা। প্রফুল্ল চিত্তে টিভি খুলে চ্যানেল বদলাচ্ছে।
গানের একটা চ্যানেলে এসে থেমে গেল। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড বোধহয় আজ। মিনু রুটি করা হয়ে গেছে। চা নিয়ে এসে সেও সুতপার পায়ের কাছে বসে পড়েছে, চোখ টিভির পর্দায়। রংচঙে ছবি গিলছে দু চোখ ভরে। চায়ে চুমুক দিতে দিতেই আবার ফোন বেজে উঠল সুতপার। ভ্রুতে ভাঁজ ফেলে নামটা দেখার চেষ্টা করল সুতপা। ছোট ননদ মুক্তার ফোন। এই শুরু হবে খাজুরা। বিয়ের পর থেকে এই মুক্তাই সবচেয়ে বেশি তাকে জ্বালিয়েছে। এখনও মাসে একবার করে ফোন করে খবর নেবে। আসলে গল্পর ছলে জানার চেষ্টা, ছেলের বউয়ের সাথে সুতপার সম্পর্কের সমীকরণ। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে সুতপা। হ্যাঁ রে, বল, কেমন আছো বৌদি? আমরা ভালো, তোদের কি খবর? এই তো চলে যাচ্ছে। তা আমাদের সুদীপার কি খবর গো? বছর তো ঘুরে গেল, এবার একটু সুখবর শুনি। অনেক কষ্টে বিরক্তি চাপল সুতপা। হবে হবে, অত তাড়া কিসের? তুই বরং এবার বাবুলের জন্য মেয়ে দেখা শুরু কর। নাকি দেখা আছে বাবুলের? কি যে বলো বৌদি, আমার বাবুলের চাকরি নিয়েই হিমশিম দশা। ওর কি ওসবে মন দেবার সময় আছে? মনে মনে হাসল সুতপা। তার এই ছোট ননদটি এক নম্বরে ধুরন্ধর। বাবুল পাশ করার পর অপু বলেছিল নিজের কোম্পানিতে চেষ্টা করবে, করেও ছিল। কিন্তু বাবুলের ভাগ্য খারাপ, হয়নি চাকরিটা। পরে বাবুল ভালো চাকরি পেল, মুক্তা কিন্তু পুরনো রাগ থেকে মুক্তি পায়নি। তারপর থেকে যখনই কথা হয় একবার না একবার বাবুলের চাকরির প্রসঙ্গ তুলবেই সে। বাবুল কত বড় চাকরি করে এই নিয়ে বরফ ঠাই। হাসি চেপে প্রসঙ্গ বদলালো সুতপা। যাকগে, তোর কথা বল, হাঁটুর ব্যথাটা কেমন এখন? ও তো আমার নিত্যসঙ্গী বৌদি। তার মধ্যে দিন রাত বাপ ছেলের ফরমাস। ছেলেকে কত করে বলছি এবার বিয়েটা কর, তাহলে আমারও দায়িত্ব একটু কমে। তা সে শুনলে তো, সারাক্ষণ অফিস আর অফিস। এই তো দেখো না, আজ ছুটির দিনও কিসের নাকি কনফারেন্স ছিল। মুক্তা আবার তার প্রিয় প্রসঙ্গে ঢুকে পড়েছে। সুতপা জলদি থামালো তাকে। ওহো, সে কথা আর বলিস না। এই তো অপু আজ অফিস থেকে। আরে হ্যাঁ গো বৌদি, অপুর কথা বলতে মনে পড়ল। আজ বাবুলের যে হোটেলে কনফারেন্স ছিল সেখানে নাকি ও অপুকে দেখেছে। হাসি পেল সুতপার। বাবুল আজকাল জেগে স্বপ্ন দেখছে নাকি? ঈষৎ বিরক্ত গলায় বলল। ভুল দেখেছে বাবুল। অপু মুম্বাই গেছে আজ, পৌঁছে আমাকে ফোনও করেছিল। তুমি বললেই হলো ভুল দেখেছে। বাবুল এসেই আমাকে বলল অপু তাকে দেখেছি মা। আর একটা কথা তোমায় বলি বৌদি। মুক্তা সামান্য গলা নামালো। বাবুল বলছিল অপুর সাথে নাকি খুব সুন্দর একটা মেয়েও ছিল। আমি তোর একটা কথাও বিশ্বাস করি না। আমার ছেলে আমায় মিথ্যে বলতেই পারে না। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে বাবুলকেই জিজ্ঞেস করো। এই তো বাবুল সামনেই আছে। এই বাবুল, বল তো মামিকে, অপুকে যেন কোন হোটেলে দেখেছিস? হ্যালো মামি, বাবুল বলছি। ফোনটা রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল সুতপা। টিভিটা নিজের মনে চলে যাচ্ছে। গান বাজনা সব কীরকম দুর্বোধ্য লাগছে। অপু মিথ্যা বলল তাকে? কেন মিথ্যা বলল? মনে পাপ আছে বলেই কি? মাথাটা কেমন দুলে উঠল সুতপার। 30 বছর আগে স্মৃতিরা হাতছানি দিচ্ছে আবার। ধীমানও তো এভাবেই। প্রথমে লুকোচুরি, তারপর মিথ্যা, তারপর একদিন সব প্রকাশ্যে এলো। পাড়ার এক সহৃদয় ব্যক্তির কাছে খবর পেয়ে ছোট্ট অপুকে কোলে করে সুতপা ছুটে গেছিল সেই মেয়ের বাড়ি। ধীমানকেও পেয়েছিল সেখানেই। মাথা নিচু করে বাড়ি ফিরে এসেছিল সুতপা। রাতে বাড়ি ফিরে ধীমান জানিয়েছিল তার শরীর মন জুড়ে আছে সেই মেয়েটি, তাকে ছেড়ে আসা অসম্ভব। সেই মুহূর্তে কি শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল সুতপার? তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুতপার। না, এ দিনটা হয়তো আসতই। সংসারের ভিতটাই যে তার বড় দুর্বল, বড় নড়বড়ে ছিল। ধীর পায়ে ছেলের ঘরের সামনে এলো সুতপা। বিছানায় উপুর হয়ে শুয়ে সুদীপা কী সব কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। ছেলের সম্পর্কে এই কথাগুলো সুদীপাকে কিভাবে জানাবে বুঝে উঠতে পারছিল না সুতপা।
সত্যিটা জেনে সুদীপারই বা কীরকম প্রতিক্রিয়া হবে। যেমনই প্রতিক্রিয়া হোক, তবু সুদীপাকে সব জানাতেই তো হবে। যতটা সম্ভব নিজেকে শক্ত রেখে দরজায় মৃদু শব্দ করল সুতপা। সুদীপা চমকে উঠে বসল। মা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, মানে, সুতপা আমতা আমতা করে। তোমার সাথে একটু কথা ছিল। আপনি আসুন না, ভিতরে আসুন। সুদীপা উঠে এলো দরজার কাছে। ঘরের ভিতর এসেও বসতে পারছিল না সুতপা। বুকের ভিতরটা কেমন করছে। সে কি ভয় পাচ্ছে ছেলের বউকে? সুদীপাও দেখছিল তার শাশুড়ি মাকে। এরকম বিধ্বস্ত ওনাকে আগে কখনো লাগেনি। সুতপার হাত ধরে খাটে বসিয়ে জিজ্ঞেস করল, আপনার কি শরীরটা খারাপ লাগছে মা? না না, তোমায় একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। একটুক্ষণ চুপ করে রইল সুতপা, তারপর আবার বলল, অপু মুম্বাই যায়নি জানো। ও এখানেই আছে, কলকাতায়। বাবুলোকে একটা হোটেলে দেখেছে, সঙ্গে নাকি একটা মেয়ে ছিল। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সুদীপার মুখের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত শান্ত সুদীপার মুখখানা। এ কি ঝড়ের পূর্বাভাস? সুদীপার হাতটা চেপে ধরল সুতপা। কিছু বলবে না তুমি? আমি জানি। কি জানো? ও মুম্বাই যায়নি, কোনো অফিস ট্যুরে যায়নি। তুমি জানো? এক লহমায় সকালের দৃশ্যগুলো ভেসে উঠল সুতপার চোখের সামনে। অপু আর সুদীপার কথা কাটাকাটি হচ্ছিল। সুদীপার চোখে জলও দেখেছিল সে। অপু বেরোবার সময় ধারে কাছেও ছিল না সুদীপা। দু হাতে মুখ ঢেকে ফেলল সুতপা। এত অন্ধ ছিল সে? গলা বুজে আসছিল সুতপার। অস্পষ্টভাবে বলল, সব জেনেও কেন পড়ে আছো এখানে? আলগোছে চোখের কোণটা মুছল সুদীপা। আমার কি আর কোনো উপায় আছে বলুন? বিয়ের প্রায় 1.5 বছর পর আজ আবার সুদীপার মুখখানা ভালো করে দেখছিল সুতপা। বড় ক্লান্ত, বড় শুকনো লাগছে সুদীপাকে। প্রথম দিন থেকে সুদীপার ভাগ্যকে হিংসে করে আসা সুতপার চোখেও আজ বাষ্প জমছিল। রাতের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে অনেকক্ষণ। মিনু বিছানা করে ফেলেছে তার। বিছানায় উঠতে গিয়েও কি মনে হতে নেমে এলো সুতপা। বাইরে এসে খুঁজছে সুদীপাকে। রান্নাঘর, শোবার ঘর সব খুঁজে রাস্তার ধারের বারান্দায় এলো সুতপা। যা ভেবেছে তাই। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সুদীপা। অন্ধকারে মিশিয়ে রেখেছে নিজের অস্তিত্ব। কি ভয়ানক একা দেখাচ্ছে সুদীপাকে। আজ যেন সুতপা তার নিজেরই ছায়া দেখতে পাচ্ছিল সুদীপার মধ্যে। একা, নিঃসঙ্গ। সুদীপাকে ডাকতে গিয়েও থেমে গেল সে। প্রায় নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়িয়েছে। সাময়িক দ্বিধা কাটিয়ে নিজের বাম হাতখানা রাখল সুদীপার ডান হাতের উপর। সুতপার স্পর্শটুকু হৃদয় ছুঁয়ে যাচ্ছিল সুদীপার। আচ্ছন্নের মতো সেও সুতপার হাত দুটো আঁকড়ে ধরল। হয়তো আশ্রয় খুঁজছিল দুজনে দুজনের কাছে। রাত বাড়ছিল, সাথে সাথে এক নতুন সম্পর্কের উষ্ণতাও। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।